রুবি একটা নাইটি পরে শোয়ার জন্য রেডি হয়ে বেডরুমে এসে দেখলো তার বর রোহন ল্যাপটপে কি যেন করছে আর মিটমিট করে হাসছে। রুমি রোহনের হাসি দেখে পিছন থেকে রোহনকে জড়িয়ে ধরে বলল, এত কিসের কাজ? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেলে চলবে? রুবির কথায় রোহন একটু বিরক্ত হয়ে বলল, আহা ছাড়ো না, একটা ইম্পর্টেন্ট কাজ করছি, এখন বিরক্ত করো না। রোহনের কথা শুনে রুবি একটু অভিমানের সুরে বলল, রাতেও তোমার কাজ? সারাদিন তো অফিসেই কাজ করো, রাতে তোমায় একটু কাছে পাই, কিন্তু তুমি রাতেও কাজ করলে আমাকে সময় দিবে কখন? রুবির কথায় রোহন আরো বিরক্ত হয়ে রুবির হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সবসময় ঘ্যান ঘ্যান না করলে নয়, দেখছো না কাজ করছি, শুয়ে পড়ো। রুবি আর কোনো কথা বলল না, খাটের বাকি অংশে গিয়ে শুয়ে পড়ল। রুবি শুয়ে পড়ায় রোহন উঠে ঘরের লাইট অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল, দিয়ে সে আবার ল্যাপটপে মুখ গুজে দিল। রুবি শুয়ে শুয়ে ভাবছে তার পুরনো দিনের কথা, যখন তাদের সদ্য বিয়ে হয়েছিল। তখন তাদের সবটা সময় রোমান্টিকতায় ভরপুর ছিল, কিন্তু এখন রবি এবং রোহনের বিয়ের 5 বছর চলছে, ভালোবেসেই বিয়ে করেছিল দুজন। 5 বছরের সুখী পরিবার ওদের, যদিও এখনো কোনো সন্তান হয়নি। কিন্তু রবি বুঝতে পারে রোহন এখন আর তাকে খুব একটা সময় দেয় না। সেটা হতে পারে কাজের চাপে, আর নয়তো না, আর কোনো কারণ হতে পারে না। রবি সেটা ভাবতেও চায় না। এখনো ঘুমাওনি তাহলে? তোমার সাথে কথা না বলে কোনোদিন ঘুমিয়েছি? ওলে আমার বাবুটা, খাইছো? তুমি? খাইছি। কালকের নোটগুলো কিন্তু খুবই হট ছিল, তাই? হুম। অন্যের বাগান দেখতে বুঝি খুব ভালো লাগে? কেন? অন্যের হবে কেন? তুমি তো আমার। শুধু আমার আমার করো। কই, বিয়ে করার কথা তো বলো না। সময় হলে সেটা বলবো। সময়টা কখন হবে? যখন হবে তখন হবে। এখন কিছু নোট দাও তো। ইস, শখ কত! হা হা হা। ওই হাসবা না কেন? এমনি, আজ নোট দিতে পারবো না। কলে আসো। একটা গরম খবর আছে, বাবা মা এখনো ঘুমায়নি, তাই কলে আসতে পারবো না। পিক দাও। পিক দিতে পারবো না। আচ্ছা তাহলে বলো কি গরম খবর? বলবো। খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছ। সাথে কিছু লজ্জার ইমোজি। হোয়াট? সত্যি? হুম। ইয়াহু বলে চিৎকার দিতে গিয়েও পারল না রোহন। তারপর কিছু লাভ ইমোজি সেন্ড করে বলল, জীবনে এতটা খুশির খবর আর পাইনি। লাভ ইউ বাবু। তাহলে এবার আমাকেও খুশি করো। বলো, তুমি কি চাও? তোমাকে, শুধু তোমাকে। মিসেস রোহন হতে চাই আমি। হুম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। হুম। গুড নাইট মা। বলে শুয়ে পড়ল মারিয়া। এদিকে রোহনও মহা আনন্দে ঘুমাতে চলে গেল। এতক্ষণে হয়তো বুঝতে পারছেন মারিয়া আর রোহন সম্পর্কে। হুম। ওরা একে অপরকে ভালোবাসে। আজ থেকে 2 বছর আগে একটা পাবলিক বাসে মারিয়াকে দেখে রোহন। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। মারিয়া একটা প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স করছে। তার সম্পর্কে শুধু এতটুকু জানে রোহন। আর মারিয়া জানে রোহন অবিবাহিত। যে যেমনটা যার কাছে বলেছে, ঠিক সে ততটাই জানে। পরের দিন সকালে রুবি গোসল করে নামাজ পড়ে ফ্লোরে বসে কোরআন তেলাওয়াত করছে। এমন সময় রোহন ঘুম থেকে উঠে ব্যালকনিতে যায়। রুবি কিছুক্ষণের জন্য তেলাওয়াত বন্ধ করে রোহনের দিকে তাকায় আর ভাবে, কতই না ভালো ছিল সেই দিনগুলো, যখন রোহন ঘুম থেকে উঠে আগে রুবিকেই খুঁজত। রুবি যেখানেই থাকতো সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো কিছুক্ষণ। আজ রোহনের সেই ছোট ছোট আদরগুলো মিস করছে রুবি। রোহনের দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে আবার পড়তে মনোযোগ দিল রুবি। এদিকে রোহন মারিয়াকে মেসেজ করে জানিয়ে দিল আজ সারাদিন তাকে নিয়ে ঘুরবে সে। সকাল 9টা। রোহন খাবার সেরে আয়নার সামনে এসে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আর রবি রোহনের জন্য টিফিন রেডি করছে। রোহনের হাতে টিফিন দিতে দিতে রবি বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? কেন? আমার শরীরটা কেমন যেন লাগছে। তাড়াতাড়ি এসো প্লিজ। পারবো না, আজ মিটিং আছে। আমি ডক্টর আঙ্কেলকে পাঠিয়ে দিচ্ছি। রবি আর কিছু বলল না। রোহন চলে গেল। বাসা থেকে বেরিয়ে মারিয়াকে কল দেয় রোহন। মারিয়া কল পিক করে। হ্যালো, সকালে মেসেজ করছি, দেখেছো? রেডি তো? হুম। তুমি কোথায়? তুমি ওই মোড়ে আসো, আমিও আসতেছি। রবি রোহনের চলে যাওয়ার পর বসে বসে একটা উপন্যাস পড়ছি, কিন্তু কিছুই ভালো লাগতেছিল না। তাই রোহনের ডক্টর আঙ্কেলকে কল করে একটু আসতে বলল। রবি এবং রোহন ঢাকায় থাকে, রোহনের বাবা মা রাজশাহীতে। একটু পর কলিং বেল বাজলে রুবি সাথে গিয়ে দরজা খুলে দিল। ডক্টর ভিতরে প্রবেশ করলো। তারপর ডক্টরকে সবকিছুই খুলে বলল রুবি। রুবির কথা শুনে ডক্টর একটু মুচকি হাসিতে বলল, তুমি শুয়ে পড়ো, আমি একটু দেখি। রুবি শুয়ে পড়লে ডক্টর কিছুক্ষণ প্রেসার সহ আরো কিছু টেস্ট করে বলল, রোহন কোথায়? ডক্টরের জবাবে রুবি বলল, সে তো অফিসে। ও, খুশির খবরটা তাহলে ও টাটকা শোনা হলো না। কেন আঙ্কেল, কি হয়েছে?
তুমি মা হতে চলেছ মা। রোহনকে বলবে আমার চেম্বারে যেন মিষ্টির কার্টুন যায়। ডক্টর আঙ্কেলের কথায় রবি একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ঠিক আছে বলবো। হা হা হা। দেখো মেয়ের কাণ্ড, লজ্জার কি আছে? আমি তো তোমার বাবার মতো। আর একটা ইঞ্জেকশন দিয়েছি, এখনই উঠবে না, একটু রেস্ট নিয়ে তারপর উঠবে, কেমন? জি আঙ্কেল। তুমি আমাকে বিয়ে কবে করছো রোহন? কিছুদিন সময় দাও। কত সময় লাগবে? এসব সবার জানাজানি হবে তারপর। আরে না, চলো ফুচকা খাবে। হুম। তারপর রোহন মারিয়া ফুচকা নিয়ে পার্কের একটা কোণে গিয়ে বসলো। মারিয়া একটা ফুচকা মুখে দিতে দিতে বলল, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে সব ঠিক করে আমাকে তোমার ঘরে তুলবে, ওকে? ওকে। এবার খুশি? হুম। রোহন মনে মনে ভাবছে, রুবিকে আজকে বলবো মারিয়ার কথা। ওকে বলবো আমি এখন তোমাকে নয় মারিয়াকে ভালোবাসি, তাই তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে। বিকেল 5টা। রোহন মারিয়ার সাথে সারাদিন ঘুরে রুবিকে কিভাবে তাদের ডিভোর্সের কথা বলবে সেটার প্ল্যান করতে করতে বাসা দিকে রওনা হলো। এদিকে ডক্টর আঙ্কেলের কথা মতো রেস্ট নিতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ে গেছে নিজেও জানে না রুবি। বিকেলে বিছানা থেকে উঠে রুবি প্রায় 4 থেকে 5 ঘন্টা শুয়ে থাকার কারণে মাথাটা একটু ভার লাগলেও সেদিকে খেয়াল নেই মিটার। কারণ কারণ সে আজ জানতে পেরে গেছে সে মা হতে চলছে। বিছানা থেকে উঠে আয়নার সামনে আসে রুবি। এসে বুকের উপর থেকে আঁচলটা এক ঝটকায় ফেলে দেয়, দিয়ে নিজেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। নিজের মাঝে একটু পরিবর্তন লক্ষ্য করে রুবি। তারপর নিজের পেটে হাত বুলাতে থাকে, কিন্তু সে জানে না তার মেঘহীন আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। হঠাৎ একটা ঝড় আসতে চলেছে তার জীবনে। এদিকে রোহন মারিয়াকে ড্রপ করে দিয়ে বাসায় চলে আসে। এসে দেখে রুবি বেলকনিতে দাঁড়িয়ে। রুবির দিকেই খেয়াল না করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় রোহন। শাওয়ার শেষ করে রুমে এসে দেখলো রুবি তাকে দেখে মিটমিট করে হাসছে। হাসছো কেন বলে রুবির হাসির রহস্য জানতে চাইলে রুবি বলে, কেন বলবো তোমায়, মানে? আর তোমার হাসির রহস্য জানার খুব একটা ইচ্ছা নয় আমার, মনে মনে বলছে রোহন। রুবির উত্তরের জন্য অপেক্ষা না করে মাথা মুছে আয়নার চাদর সরিয়ে আয়নার সামনে যায় রোহন। আয়নায় নিজেকে দেখতে গিয়ে একটা লেখা দেখতে পেল সে। তাতে আয়নার উপর সুন্দর করে লেখা ছিল, আই অ্যাম প্রেগনেন্ট, ওই গোনা হ্যাভিং এ বেবি। লেখাটা দেখে মুহূর্তে থবনে যায় রোহন। মাথা ঘুরতে থাকে। রুবির দিকে ফিরে চাইতেই রুবির লজ্জায় মুখ ঢেকে আবারও বলে, আমি কিছু বলবো না। রোহন রুবিকে দেখতে থাকে ভালোভাবে। রুবির মুখ ঢাকা তবুও না, এই দেখার মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে ছলনা, অবাক হওয়া। তবুও ভালোবাসার অভিনয় করে রোহন বলল, কবে জানতে পারছো? বললাম না। আমি কিছু বলবো না। আহা বলো না, ডক্টর আঙ্কেল আসছিল। আচ্ছা। ভালো কথা বলে আয়নার উপর লেখাগুলো মুছে দিয়ে নিজের চুল ঠিক করতে শুরু করলো। নতুন অতিথি আসার খবর এতটা ইজিভাবে রোহন গ্রহণ করবে সেটা ভাবেনি রুবি। ভেবেছিল রোহন হয়তো খুশিতে পাগলামি করবে, তাকে উপরে তুলে ঘোরাবে, আদর করে কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, আজ আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি রুবি। তুমি আমাদের এই ছোট্ট সংসারে একটা প্রদীপ আনতে চলেছ। এভাবেই বুকে থাকবে তুমি আমার। কিন্তু এসবের কিছুই হলো না। রোহন খুব সহজভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করলো। একটু ভালোবাসা পাওয়ার জন্য সারা বিকেল প্ল্যান করে আয়নায় লিখে রাখলো রুবি। অথচ রোহন। রাত 8টা। রুবি কিচেনে রান্নায় ব্যস্ত, আর রোহন নিজের ফোনে। ওপারে অবশ্যই মারিয়া। কি করছো? শুয়ে আছি। তুমি? আমিও। তোমার বাবা মায়ের সাথে কথা বলছো? না। কেন? একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? এখানে বলা যাবে না, মিট করতে হবে। তুমি আসলে কি চাও রোহন? মানে মানে তুমি গিয়ে আদৌ আমাকে চাও? অবশ্যই চাই। যদি চাও তাহলে এভাবে সবকিছু এড়িয়ে চলছো কেন? সিরিয়াসলি নিচ্ছ না কেন? বিলিভ মি, আমি সিরিয়াস। কিন্তু একটু টাইম দাও প্লিজ। হুম। কি? কিছু না। আচ্ছা আমি রাখছি। ওকে বলে মোবাইলটা রেখে 2 হাত মাথায় পেছনে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রোহন। ভাবছে রুবিকে কিভাবে সবকিছু বলে দেবে সে। কি করে বলবে যে এখন আমি তোমাকে নয় মারিয়াকে ভালোবাসি। মারিয়া আমার সন্তানের মা হতে চলেছে, তাই এখনই ওকে আমার ঘরে নিয়ে আসতে হবে। আর মারিয়া আসা মানে একটা রুবিকে ঘরটা ছাড়তে হবে। কিছু কি ভাবছো তুমি? রুবিটাকে বাস্তবে ফিরল রোহন। রুবি সদ্য কিচেন থেকে বেরিয়েছে। মুখে ক্লান্তির স্পষ্ট, নাকের উপর ছোট ছোট ঘামের বিন্দু। মুখটা দেখে মায়া হলো রোহনের। কি নিষ্পাপ একটা মুখ। কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো? না, তেমন কিছু না। ও, তুমি না বলে আমি বুঝতে পারি। টেনশন করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমার যত টেনশনই থাকুক না কেন, আমাদের সন্তানের আগমনে দেখবে সবকিছু দূরে চলে যাবে। একটু ধৈর্য ধরো।
কথাটা শুনে রোহন থ বনে গেল। মনের শান্তির ঢেউ অনুভব করলো সে। এতক্ষণ যাকে তাড়নার কথা ভাবছি সে এসে বলছে সব ঠিক হয়ে যাবে। ধুর, বেশি টেনশন করো না তো, চলো খাবে, বলে রোহনকে টেনে নিয়ে টেবিলে বসালো রুবি। দুজনেই ডিনার সেরে রোহন আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়ল। রুবি আয়নার সামনে। রুবি কিছুক্ষণ পরে সে শুয়ে পড়লেও রোহন শোয় না, সে মারিয়ার সাথে চ্যাটিং এ ব্যস্ত। কিছুক্ষণ পর রোহনে শুয়ে পড়ল। পরের দিন সকালে রোহন রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য, আর রুবি টিফিন নিয়ে দাঁড়িয়ে। রোহন রেডি হয়ে রুবির থেকে টিফিন নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রুবি রোহনের দিকে চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ রুবি রোহনের পাগলামিগুলো খুব মিস করছে। যখন রুবিকে কিস না করে অফিসে যেত না রোহন, আর এখন একবার ফিরেও তাকায় না। আমার কিসটা দাও, এখনই। হুম। অফিসে যাচ্ছ? তবুও পারবো না। তাহলে অফিসেও যাব না। আরে হুম, ওকে বলে রোহনকে টেনে নিয়ে কিস করলো রবি। আর বলল, হয়েছে, এইটুকুই শেষ? তাহলে আমার অনেকক্ষণ চাই। মামা বাড়ির আবদার? হুম। না, শ্বশুর বাড়ির বইয়ের কাছে আবদার। দাও না। না। কথাটা বলা শেষ না করতেই রুবি ঠোঁটে রোহনের ঠোঁট লেপটে যায়। রোহন রুবির মাথা ধরে কিস করছে, আর রুবি শব্দ করে হাত পা ছোটাছুটি করছে। মোবাইলের রিংটোনে দরজার সামনে রোমাঞ্চ করার দৃশ্যটা মিলিয়ে গেল রবির চোখে। টেবিল থেকে মোবাইল তুলে দেখলো রোহনের মায়ের কল। পিক করে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রবি? ভালো। আপনি? আমিও ভালো আছি। বাবা, রাইসা, ওনারা কেমন আছে? হুম, ভালো আছে। একটা খুশির খবর আছে রে মা। তাই নাকি মা? হুম। আমি যদি বলি, আপনার থেকেও আমার কাছে বড় খুশির খবর আছে। সত্যি? কি সেটা? আগে আপনি বলুন, তারপর আমি বলছি। ও আচ্ছা, শোনো, রাইসার বিয়ে ঠিক হয়েছে। তোমার শ্বশুরের এক বন্ধুর ছেলে রোহনও কি চেনে। রোহনকে বলবে ও যেন ছুটি নিয়ে তারিখটা জানায়, তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। সত্যি রাইসার বিয়ে ঠিক হয়েছে? হুম। এবার তোমার খুশির খবরটা বলো। আগে বলুন, স্টকে টাকা আছে? কেন, তোমার টাকা লাগবে নাকি? আরে না, মিষ্টি কিনতে হবে। কেন? মিষ্টি কেন? আপনার নাতি নাতনি আসতেছে। কি? হুম। তার মানে তুমি মা হতে চলেছ, আর আমি দাদি। হুম। কবে জানতে পারছো? কাল দুপুরে। কাল দুপুরে জানছো, আর আমাকে বলছো এখন? আসলে মা ব্যস্ত ছিলাম, আজ জানাবো ভাবছিলাম। ভালো হয়েছে। একদিকে রাইসার বিয়ের খবর, আর একদিকে নতুন অতিথির খবর। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা মা, রাখছি। আচ্ছা, সাবধানে থাকবে। জি। আসসালামু আলাইকুম, বলে কলটা কেটে দিলে রবি। বিকেলবেলা অফিস শেষ করে অফিস থেকে বের হতেই রোহনের সামনে মারিয়া হাজির। রোহন মারিয়াকে দেখে এক প্রকার চমকে গিয়ে বলল, আরে তুমি এখানে? কেন, অবাক হলে? আসলে তোমার অবাক হওয়ারই কথা। কেন না, তোমার তো সমস্যা না, সমস্যা আমার। সমাজ খারাপ বলে আমাকে বলবে? অফিসের সামনে এমন বিহেভ করো না, চলো কোথাও বসি। তারপর রোহন মারিয়া দুজনে একটা পার্কে ঢুকে ঘাসের উপর বসে পড়ল। আজ সারাদিন কল ধরলা না কেন? ও তাই, তুমি আমার অফিসে চলে আসছো? আজ তো অফিসে গিয়েছি, কাল বাসায় যাব। আরে না না, ওসব করবা না। আর তোমার 7 দিন মনে আছে আমার? হুম, সেটাই ভালো হবে। কথা বলার সময় রোহনের মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে ওর মা। পিক করে, হ্যালো মা, কেমন আছো? ভালো, তবে আরো ভালো থাকতে পারতাম। কেন? অবাক হয়ে রুবিয়ের যে প্রেগনেন্ট সেটা যদি তোর মুখে। মোবাইলে রুবির কথা বলতে রোহন মারিয়ার 1 মিনিটের কথা বলে একটু দূরে সরে গেল, গিয়ে বলল, হ্যাঁ মা বলো। তুই যে বাবা হচ্ছিস সেটা বললি না কেন? আসলে সময় পাইনি। আর রুবি তো তোমায় বলছে। হুম। আর শোন, রাইসার বিয়ে ঠিক হয়েছে, ছুটি নিয়ে বৌমাকে নিয়ে চলে আয়। আচ্ছা মা, দেখছি কি করা যায়। বলি কলটা কেটে দেয় রোহন। আবার চলে আসে মারিয়ার কাছে, আর বলে, চলো কোথায়? তোমার রাস্তা সাফ করতে হবে তো। চলো বলে দুজনে উঠে পড়ে, আর পার্ক থেকে বেরিয়ে যেয়ে যার মতো চলে যায় একে অপরকে বাই বলে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। রুবি বসে বসে একটা উপন্যাস পড়ছিল। এমন সময় রোহন ঘরে প্রবেশ করলে রুবি উপন্যাসটা রেখে রোহনের দিকে এগিয়ে গিয়ে বলল, আজও মা ফোন করেছে। হুম। কিন্তু তুমি যে প্রেগনেন্ট সেটা বলছো কেন? কেন বলবো মানে? আমার তো কালই বলা উচিত ছিল। খুশির খবর দিতে দেরি করতে নাই। আর খুশির খবর? হোয়াট? কি বলছো তুমি? হুম। আমি কি বলছি শুনতে পাওনি? তুমি আমার বাবা মাকে কেন বলেছো তুমি যে তুমি প্রেগনেন্ট? কি গ্যারান্টি আছে যে তোমার পেটে আমারই সন্তান? কিসের উপর ভিত্তি করে আমি বিশ্বাস করব যে ওটা কোনো পাপের ফসল না? তোমার পেটে সন্তান যে আমার, তার প্রমাণ কি? রোহনের মুখে কথাটা শুনেও যেন কিছু শুনতে পেল না রবি, তাই বলল, কি বললে তুমি?
তোমার বাচ্চার বাবাকে? কারাই পাপের ফসল? হোয়াট? জাস্ট শ্যাট আপ রোহন। তুমি এসব কথা বলতে পারলে? 2 বছর রিলেশনে ছিলাম আমরা, তারপর 5 বছরের সংসার, পুরো 7-8টি বছর তোমার সাথে আছি আমি। আর আজ তুমি তুমি এসব কথা বলছো? কেন বলবো না? 5 বছরেও তো তুমি কোনোদিন এসে বলনি যে তুমি মা হতে চলেছ। অথচ একটা ছেলের সাথে তোমাকে কিছুদিন থেকে দেখছি, আর এখন তুমি প্রেগনেন্ট। হাউ ফানি! হা! রোহনের মুখে ছেলের কথা শুনে অবাক হলো রুবি, আর বলল, ছেলে? কোন ছেলের কথা বলছো তুমি? কেন? যার সাথে ঘুরতে যাও, যে তোমার এই সন্তানের বাবা। ব্যাস রোহন, ব্যাস। এসব মিথ্যা অপবাদ দিও না আমায়। তুমি কি বুঝতে পারছো কত বড় পাপ করছো তুমি? হা হা হা! নিজে পাপী হয়ে আমাকে বলছো আমি পাপী? আমি পাপী? তা নয় তো কি? হঠাৎ করে এসে বলছো তুমি প্রেগনেন্ট। আমাকে পাগল মনে হয়? আ কিছু একটা বলতে গিয়ে পারল না রুবি। রুবি আর কোনো কথা বলল না, কারণ রোহনের কথাগুলো রুবির কাছে এক একটা তীরের সমান ছিল। ধপ করে বিছানায় বসে পড়ল রুবি। রাতের ডিনার শেষ করে রুবি শুয়ে পড়লেও রোহন মারিয়াকে নিয়েই ব্যস্ত। পরের দিন রোহন রেডি হয়ে বাসা থেকে বের হতেই রোহনের মোবাইল বেজে ওঠে। পিক করে, হ্যালো, কোথায় তুমি? অফিসে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। হুম, বলে মোবাইল পকেটে রেখে দিল রোহান। অফিস থেকে ফিরে এসে দেখলো রুবি শুয়ে আছে। রুবিকে দেখেই বোঝা যাচ্ছে যে সারাদিন কিছু খায়নি। চুল এলোমেলো, পাগলের মতো হয়ে শুয়ে আছে বিছানায়। কিন্তু রোহন সেদিকে খেয়াল না করে ব্যাগটা টেবিলে রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। রোহন ওয়াশরুমে চলে যাওয়ার পর রোহনের মোবাইলটি একটা মেসেজ আছে রুবির কাছে। প্রায় মোবাইলটা রেখে ওয়াশরুমে গেছে রোহন, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রুবি মোবাইলটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিতে মেসেজটা ভেসে উঠল। নাম্বারটা কোনো মারিয়া নামে সেভ করা। তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করলো রুবি। আর মেসেজটা ছিল, অফিস শেষ, যদি সময় হয়তো একটু দেখা করিও, কাজে অফিসে কথা বলে রাখবো। মেসেজটা দেখে রুবির মাথা ঘুরে গেল। হাতে বৃদ্ধাঙ্গুলটা মোবাইলের স্ক্রিনের ওপর থেকে নিচে নিয়ে আসতে রোহন মারিয়ার আরো কিছু মেসেজ দেখতে পেল সে। এভাবে আরো অনেক মেসেজ দেখলো রুবি। এমনি সারাদিন কিছুই খায়নি, তার উপর এসব দেখে প্রায় সেন্সলেস হবার উপক্রম হলো মেয়েটার। কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বসে পড়লো খাটের উপর। রোহন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুবির হাতে তার মোবাইল দেখে রেগে গিয়ে মোবাইলটা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে বলল, এত সাহস কোথা থেকে পাও আমার মোবাইল ধরার? রুবি অন্য কিছু না বলে সোজা প্রশ্ন করলো, মারিয়াকে? কেন? আমি বলছি বলো, মারিয়াকে? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। রোহনের কথা শেষ না হতেই রুবি বিছানা থেকে উঠে সে রোহনের একদম সামনে সে আবার বলল, মারিয়াকে বলো। ওই ছেলেটা তোমার যা হয়, মারিয়া আমার সেটাই। মানে? মানে কি বুঝো না? প্লিজ রোহন, এমনটা করো না। সত্যি কোনো ছেলে নেই আমার জীবনে। এই জীবনে একজনকে ভালোবেসেছি, আর সেটা তুমি। তুমি ছাড়া কেউ নেই আমার। আমার সাথে এরকম করিও না। আমাদের অনাগত সন্তানের কথা একবার ভাবো প্লিজ। ওই চুপ, ওই সন্তানের কথা আমায় বলবে না। ওটা পাপ, তুমি পাপী। আমার ওসবের সাথে কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, পারলে লোকজন জানাজানি হওয়ার আগেই বাচ্চাটা নষ্ট করিও। টাকা লাগলে আমি দেব, বলে রুম থেকে বেরিয়ে গেল রোহন। রোহনের দিকে হাত বাড়িয়েও তাকে আটকাতে পারল না। রোহন চলে যাওয়ার পর রোহনের কথাগুলো রুবি কানে বারবার বাজতে থাকে। তুমি পাপী, তোমার পেটে পাপের ফসল। রোহন আর মনিকা একটা হোটেলে বসে আছে, দুজনেই চোখ। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রোহন বলল, আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? রোহনের কথায় মারিয়া একটু অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি বলো না। একটা মেয়ে কাউকে কতটা ভালোবাসলে সে তার পেটে তার প্রেমিকের সন্তান নিয়ে ঘুরে বেড়ায়? লোকসমাজের ভয় না করে জানো বলতে পারবে? যদি এখন আমি বলি আমি বিবাহিত, তাহলে এসব যেন আগের মতো ভালোবাসবে আমায়? এখন আমি মোটেও ফান করার মোডে নেই রোহন। সো প্লিজ, আমি মোটেও ফান করছি না। আমি সত্যি বিবাহিত। আমার ঘরে রুবি নামের একটা মেয়ে আছে, সেও অন্তঃসত্ত্বা। সে আমার বিবাহিত স্ত্রী। রোহনের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় মারিয়া। মুহূর্তেই বাকশক্তি হারিয়ে ফেলে সে। কোনো রকমে বলল, কি বলছো এইসব? রোহন মারিয়ার হাত ধরে বলল, আমার ঘরে স্ত্রী থাকলেও আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। কিন্তু, কোনো কিন্তু না, প্লিজ, ভালোবাসি তোমায়। মারিয়া মনে মনে ভাবতে লাগলো, এখন রোহনকে রিজেক্ট করলে তার সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে। তারপর নিজে নিজেকে বলতে লাগলো, ভুল যখন হয়েছে তখন নিজের জন্য, নিজের সন্তানের জন্য হলেও এসব মেনে নিতে হবে। কারণ এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি হলো, কথা বলো। আমায় ফিরিয়ে দিও না মারিয়া, আমি তোমাকে ফিরিয়ে দেব না। কিন্তু
তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তোমাকে তোমার স্ত্রীকে ডিভোর্স তো দিতেই হবে, সাথে আমার সন্তানের প্রতিদ্বন্দ্বীকেও সরাতে হবে, যেন ভবিষ্যতে আমার সন্তান ছাড়া অন্য কেউ তোমার সম্পত্তির ভাগীদার না হতে পারে। সেটা কিরকম? তুমি যে বললে তোমার স্ত্রী প্রেগনেন্ট। হুম। যেভাবে হোক সেই সন্তানটাকে নষ্ট করতে হবে। কিভাবে? ওকে এসব বলবে, ও মানবে না। তাহলে অন্যভাবে করবে। প্রথমে ওর সাথে একটু নাটক করবে, কেয়ার করবে, তারপর সুযোগ বুঝে দুধের বা কোনো কিছুর সাথে একটা পিল খাইয়ে দিবে। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি। হুম। চলো। কোথায়? কাজী অফিস। আজই? হুম। ওকে। তারপর রোহন মারিয়া কাজী অফিসে গিয়ে তাদের বিয়েটা করে নিল। কাজী অফিস থেকে বেরিয়ে রোহন মারিয়াকে ড্রপ করে দিয়ে নিজের বাসায় আসে। এসে দেখে রুবি ঘুমিয়ে গেছে। তাই রুবিকে ডেকে তুল রোহন। রুবি ঘুম থেকে উঠে দেখলো রোহন বসে আছে তার হাত ধরে। রুবি কিছু বলার আগে রোহন বলল, যাও, ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসো। রোহনের হঠাৎ কেয়ারিং এ একটু খটকা লাগলো রুবির, কিন্তু পরে আবার ভাবলো হয়তো রোহন তার ভালোবাসাটা বুঝে গেছে, হয়তো সে তার সব ভুলগুলো বুঝে গেছে। তারপর আল্লাহকে ডেকে রুবি বলল, আল্লাহ, তুমি সত্যি মহান। রুবি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। রোহন রুবির হাত ধরে বলল, সরি রুবি, তখন আসলে মাথা ঠিক ছিল না। আর ওই মারে নামের মেয়েটা মাথায় উঠে বসেছিল, তাই কি করব কিছু বুঝতে পারিনি। বাসা থেকে বেরিয়ে নির্জন একটা জায়গায় বসে ভাবে দেখলাম আসলে আমি যা করেছি তা ভুল ছিল। আমায় মাফ করে দাও, প্লিজ। রবি রোহনের কথার উত্তরে কিছু বলল না, শুধু রোহনকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এভাবে রোহন 7 দিন অপেক্ষা করলো সঠিক সুযোগের। 7 দিন পর একদিন সন্ধ্যায় রুবি বসে বসে মেম সাহেব বইটা পড়তেছিল। এমন সময় রোহন এসে এক গ্লাস দুধ রুবিকে দিয়ে বলল, নাও, এটা খেয়ে নাও রুবি। একটা মুচকি হাসি দিয়ে রোহনের হাতে গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে নিল। রুবিকে দুধ খায় রোহন। রুবির হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে বলল, তুমি এখন শুয়ে পড়ো, আমি একটু ওই গলির দোকান থেকে একটু ঘুরে আসি। রোহনের কথা মতো রুবি শুয়ে পড়ল। আর রোহন দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে মারিয়ার কাছে চলে গেল। রুবি শুয়ে পড়লেও তার যেন কিছুই ভালো লাগছে না, মাথা ঘুরছে, সাথে একটু একটু পেট ব্যথা। প্রথমে এসবকে এমনি হয়তো হচ্ছে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে রুবি, কিন্তু পেট ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আর একটা পর্যায়ে সহ্যের বাইরে চলে গেল মেয়েটার। বিছানায় পেট ব্যথায় গড়াগড়ি দিতে শুরু করলো রবি। বাঁ হাত দিয়ে পেট চেপে ধরে ভাজই টেবিল থেকে মোবাইলটা নিয়ে রোহনকে কল দিলে রোহনের মোবাইল সুইচ অফ বলে। কিন্তু বারবার ট্রাই করতে থাকে রুবি, ফলাফল একই। মোবাইলটা রেখে হঠাৎ পেট ব্যথার কারণ জানতে রোহন যে গ্লাসে করে দুধ আনেছিল সেই গ্লাসটা হাতে নিয়ে রুবি। হাতে নিয়ে গ্লাসের তলায় পিলের কিছু গুঁড়ো দেখতে পায় সে। এসব দেখে নিমিষেই চোখে জল এসে যায় মেয়েটার। গ্লাসটা ফোড়ে একটা আছাড় মেরে দরজায় গিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে সে। আর এর মাঝে রুবি বুঝতে পারে তার ব্লিডিং শুরু হয়ে গেছে। ধীরে ধীরে পা দুটো লাল হয়ে আসে। এসব দেখে না বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় রুবি। সেন্স ফিরে সে নিজেকে আবিষ্কার করে কুমিল্লায়, তার বাবার বাসায়। চারদিকে তাকিয়ে দেখে তার বাবা, মা, ছোট ভাই মুবিন বসে আছে। রুবি বিছানা থেকে উঠতে গিয়ে পেটের ব্যথার কারণে পারল না। রুবির উঠতে দেখে ওর মা বলল, উঠবি না, ডক্টর কিছুদিন উঠতে না করেছে। তারপর রুবি জানতে পারে তার কোনো প্রতিবেশী তার চিৎকার শুনে তাকে হসপিটালে নেয়। আর সেখান থেকে কুমিল্লা। রোহন কথায় বলে, রুবি তার মাকে প্রশ্ন করলে রুবির মা বলে, ওর কথা এখন আর জানতেছি লাভ কি। রুবি তার মায়ের কথায় অবাক হলে বলে, কেন? এই নে তোর ডিভোর্স পেপার। একটা কাগজ রুবির দিকে এগিয়ে দিয়ে রোহন তাকে 3 দিন হলো ডিভোর্স দিয়েছে। ডিভোর্সের কথা শুনে রুবি কি বলবে না বলবে বুঝতে পারে না, শুধু তাকিয়ে থাকে কাগজটার দিকে। আর মনে মনে ভাবে 7 বছরের ভালোবাসার দলিল এটা। কাউকে বুঝি খুব ভালোবাসলে এমনটাই হয়। কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে রুবি। 8 বছর পর রুবি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর সকাল 7টা বাজলে তাড়াতাড়ি উঠে সকালে নাস্তা খেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো। রুবি রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ একজন রুবি বলে ডাক দিল। কেউ পিছন থেকে ডাক দিলে পিছনে ঘুরে দাঁড়ায় রুবি। পিছনে ফিরে দেখে একটা লোক মাথার চুলে হালকা পাক ধরেছে। দেখে চেনা চেনা লাগছে রুবির। রুবির রোহনের দিকে ফিরে তাকাতে অবাক হয়ে যায় রোহন। চোখে কালো ফ্রেমের চশমা, চুলে পাক ধরেছে, কাঁধে একটা ব্যাগ। রোহন বলল, কেমন আছো রুবি? আমাকে চিনতে পারোনি? আমি রোহন। জি, ভালো আছি। আর এখানে আসছেন? আমাকে বলবে না আমি কেমন আছি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলেই ঘুরে চলে যেতেই রোহন রুবির হাত ধরে বলে, একটু দাঁড়াও না। কেন? এমনি। বলে রোহন শুধু রুবিকেই দেখেই যাচ্ছে। কি হলো? কিছু বললেই বলো, আমার তাড়া আছে। কোথায় যাচ্ছ? সামনে।
আর শুনলাম মারিয়াকে নাকি তালাক দিয়েছো। না, আমি দেইনি, সে দিয়েছে। কেন? ভালোবাসা কমে গেছে হয়তো। ও আচ্ছা, আমি আসি। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? নূপুর? কেন? তোমার পছন্দ ছিল খুব। আমার তো তোমাকে পছন্দ ছিল। তুমি অনেকটা বদলে গেছো। দমকা ঝড়ের পর প্রকৃতি এমনিতেই বদলে যায়। রবির কথায় মাথা নিচু করে রোহন। রবি বলতে শুরু করে, তুমি অবশ্যই সুখ ভালোবাসার জন্য আমাকে ছেড়ে মারিয়ার কাছে গিয়েছিলে। কিন্তু তুমি হয়তো এটা জানো না, সুখ অনেকের মাঝে নয়, একজনের মাঝে থাকে। যাই হোক, ভালো থেকো বলে চলে যেতে শুরু করে রবি। রোহন আবার রুবিকে ডাকে। রুবি পিছন ফিরে বলল, কি? আমায় ভালোবাসো এখনো? রুবি চুপ। রোহন একটু এগিয়ে গিয়ে রুবির সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলল, ফিরে আসতে পারবে না? কি করছো কি এসব? উঠে পড়ো। আগে বলো, ফিরে আসবে? রোহন আর রুবির কথা বলার মাঝে 3-4টা বাচ্চা এসে রুবির আঁচল টেনে বলল, ম্যাম, কে উনি? দেখে তো ফকির মনে হচ্ছে না, কিন্তু উনি এভাবে কেন বসে হাত পেতে আছে? কেউ না, তোমরা যাও, আমি আসতেছি। রুবির কথায় বাচ্চাগুলো চলে গেল। তারপর রুবি রোহনকে বলল, দেখো রোহন, ভেঙে যাওয়া সেতু মেরামত করার চেষ্টা করে লাভ নাই, তাতে বৃথা সময় নষ্ট হবে। তোমার মনে আছে আমার পেটের বাচ্চাটা তোমার কাছে কতটা বোঝা হয়ে গিয়েছিল? কত ছলনা করে ওকে দুনিয়ার আলো দেখার আগেই ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিলে। কথাটা বলতেই রুবি তার চোখের কোণে চলে আসা জলের ফোঁটা মুছে নিল রোহনকে লুকিয়ে। কিন্তু আল্লাহর কি মহিমা দেখো, আজ আমার কতগুলো বাচ্চা চলে যাওয়া বাচ্চাগুলোর দিকে দেখিয়ে দিয়ে ওরা যখন আমাকে ম্যাম বলে ডাকে, আমি ম্যাম শব্দটা শুনি না, আমি শুনি মা। আর এই জন্য আমার পরিবারের ইচ্ছার বাহিরে স্কুলটাই আমি পড়াই। আমি আমি ওদের মাঝে আমার সেই সন্তানকেই খুঁজে পাই। আর আমার সন্তানদের ছেড়ে আবার তোমার কাছে ফেরা সম্ভব না। তুমি তো 8 বছর পর আসো। আমি চাইলে আরো 5 বছর আগে বিয়ে করতে পারতাম। অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি তো অনেকের মাঝে সুখ খুঁজি না, তাই করি না আবার বিয়ে। আরো অনেক কথা বলার ছিল, আমাকে ডিভোর্স দেওয়া সহ অনেক কিছু, কিন্তু সময় নেই। আমার সন্তানেরা ডাকছে আমায়। ভালো থেকো বলেই চলতে শুরু করলো রুবি। রোহন রুবিকে চিৎকার করে ডাকতে গিয়েও পারল না। ভেতরটা রবির জন্য চিৎকার করলেও মুখে কোনো কথাই আসছে না। রুবি চলে যাচ্ছে, রোহন দেখছে, শুধু দেখেই যাচ্ছে। আস্তে আস্তে কিছু বাচ্চার মাঝে হারিয়ে গেল রুবি। রোহন শত চেষ্টা করেও আর রুবিকে খুঁজে পেল না। কিছু কথা, ভালোবাসার সুখ কখনো একের অধিক কারো মাঝে খুঁজতে যাবেন না। এতে হয়তো সাময়িক একটু সুখ ভালোবাসা পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কারণ কারণ ভালোবাসা সুখ থাকে একজনের মাঝে। একটু সময় নিন, ধৈর্য ধরুন, আপনার প্রিয় মানুষটাকে বুঝতে শিখুন, তাকে আপনাকে বুঝতে দিন। বিশ্বাস করুন বস, আপনি একজনের মাঝে যে সুখ পাবেন তা 1000 জনের মাঝে পাবেন না। আর সবচেয়ে বড় কথা, সুখ আল্লাহর দান। দুজনে মিলে ওনার কাছে নামাজ পড়ে দোয়া করুন। ধন্যবাদ। সমাপ্ত।